ভারত নিয়ে যে বারবার কথাগুলো বলা হচ্ছে, ইন্ডিয়া নিয়ে, ইন্ডিয়া বাংলাদেশে ধরেন বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে সরাসরি কখনো কোনো আক্রমণ করবে না, কারণ তাদের সেই শক্তি এবং সামর্থ্য নেই। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত হতে দেওয়া যাবে না। এখন যারা রাজনীতি করতো তারা আউট, বর্তমানে আওয়ামী লীগকে সার্ভ করছে কারা? সর্বপ্রথম কথা হচ্ছে সাগর ভাই, দেখুন আপনার এখানে আসলে আসলে আমরাও মন খুলে কথা বলতে পারি, দর্শকরাও কথা বলতে পারে। এটা অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ধরেন সাংবাদিকতার মধ্যে আমরা খুঁজে পাই না। সেটা হচ্ছে, এটা আমি মনে করি যে একটা পজিটিভ দিক। সেটা হচ্ছে যে অ্যালন ফোস্ট নামে যে আমাদের দর্শক ছিল, তিনি যে কথাগুলো বলেছেন, সেটাকে ধরেন আমি পজিটিভও বলবো না, নেগেটিভও বলবো না। শুধু আমি যেহেতু রাজনীতি করি, আমি একটা দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে পারি। সেটা হচ্ছে, বাংলাদেশে নির্বাচিত সরকারের আগে একেবারেই সেনা শাসন আসবে না। ডক্টর ইউনূস সরকারই নির্বাচন দিয়ে যাবে, এটুকুন বিশ্বাস আমরা আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের এখনো পর্যন্ত আছে ছাত্র জনতা। সেটা আমরা আমাদের পালস থেকে দায়িত্ব নিয়ে আমরা এটুকুন বলতে পারি যে তিনি থাকবে এবং তিনি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেই যাবেন। এটা হচ্ছে ফার্স্ট টার্ম। সেকেন্ড হচ্ছে, বাংলাদেশে আর কখনো শেখ হাসিনা ব্যাক করবে না। এটা হচ্ছে দুই নাম্বার কথা। আমি আপনাকে বলছি, যতগুলো গুজব নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে শেখ হাসিনা কখনো আর ব্যাক করবে না। দ্বিতীয়, তিন নাম্বার হচ্ছে, ভারত নিয়ে যে বারবার কথাগুলো বলা হচ্ছে, ইন্ডিয়া নিয়ে, ইন্ডিয়া বাংলাদেশে ধরেন বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র করবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে সরাসরি কখনো কোনো আক্রমণ করবে না, কারণ তাদের সেই শক্তি এবং সামর্থ্য নেই। কি কারণে নেই? এই কারণে নেই, কারণ হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইন্ডিয়ার যতটুকুখানি গুরুত্ব, বাংলাদেশেরও ততটুকু গুরুত্ব রয়েছে, এবং ইন্ডিয়ার সার্বভৌমত্ব এবং স্বাধীনতার সাথে এই বাংলাদেশের যে অংশটুকু, এটা অনেকখানি জড়িত। সুতরাং ইন্ডিয়া কখনোই বলবে না, তারা হুমকি ধুমকি দিবে, সবসময় গুজব ছড়াবে। হ্যাঁ, পতিত যারা স্বৈরাচার তাদের পক্ষে তারা এতদিন ছিল। ধরেন আপনাকে একটা লোক সবসময় সকালে বিকেলে ধরেন আপনাকে ভালো ভালো খাওয়ায়, আপনাকে টাকা দেয়। এখন ওই লোকটা আজকে হঠাৎ করে আপনার কাছ থেকে চলে গেছে, তা আপনি ওই লোকটাকে ফিরানোর জন্য আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে আপনি সেটা দিয়ে করবেন। এটাই ইন্ডিয়া করছে, জাস্ট ইট। তারা চেষ্টা করছে যে খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরানোর জন্য, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যতটুকু চেষ্টা করা দরকার তার থেকে অনেক বেশি করবে ইন্ডিয়া। কারণ এটা ছিল, খুনি হাসিনা ছিল ইন্ডিয়ার ধরেন দুধ দেওয়া গায়, এখন দুধ তো তারা পাচ্ছে না। সুতরাং তারা তো তাদের যতটুকু সম্ভব চেষ্টা করবে যে হাসিনাকেই আমার চায়, হাসিনাকেই চায়, কিন্তু এটা তো আর পারবে না। কারণ ওই গরু তো মারা গেছে 5 তারিখে, দুধ তো আর দিবে না। কিন্তু ইন্ডিয়ার কথা হচ্ছে না, দুধ তোমাকেই দিতে হবে, তোমাকে, কিন্তু ওইটা তো আর আসবে না সাগর ভাই। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা যারা রাজনীতি করি বা আমরা যারা বলি, বাংলাদেশের জনগণকে একেবারেই বিভ্রান্ত হতে নিষেধ করি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি যথেষ্ট আস্থা রেখে এবং এই সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখে যার যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের দোসরদেরকে আপনারা প্রতিহত করবেন, এটা হচ্ছে আমাদের ফার্স্টার পল। সেকেন্ড হচ্ছে, আমরা যে আমাদের এফএলও পোস্ট যে কথাগুলো বলেছেন সেটার ভিত্তিতে আমরা ধরে নিচ্ছি যে ঈদের পরে তারা হয়তো কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, তারা কোনো সন্ত্রাসী কায়দায় দুর্বিসন্ধি করবে, ষড়যন্ত্র করবে। তাকে প্রতিহত করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তাকে আমি বলবো যে উনি চীন থেকে এসেই বাংলাদেশে যেখানে যেখানে খুনি হাসিনার দোসররা আছে একেবারে লিস্ট করে সবাইকে স্যাক করে দিতে হবে। বাংলাদেশ পুলিশ থেকে, বাংলাদেশের বিভিন্ন বাহিনী থেকে, সচিবালয় থেকে, যেন তারা সংগঠিত হতে না পারে। এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হচ্ছে আওয়ামী লীগকে সংগঠিত হতে দেওয়া যাবে না। এখন যারা রাজনীতি করতো তারা আউট, বর্তমানে আওয়ামী লীগকে সার্ভ করছে কারা? আমলারা সার্ভ করছে। পুলিশের মধ্যে যারা আওয়ামী লীগের দোসর ছিল তারা সার্ভ করছে। বিভিন্ন জায়গায় আপনি দেখেন এখনো বহাল তবিয়তে এই 9 মাস পরেও আওয়ামী লীগের লোকজন আসে বিদায় তারা কথা বলার সাহস পায়। তাদের তো মানে হালে পানি থাকার কথা ছিল না, তারা তো কথা বলার সাহস পেত না। কথা বলার সাহস কিভাবে পায়? যখন সে দেখছে 15 বছর হাসিনা যাকে সচিব করেছে, গত 8 মাসেও সেই সচিব। তো তারা তাদের লোক পর্যায়ে যারা আছে মাঠ পর্যায়ে তারা তো সাহস পাবেই যে আমাদের গুরু তো বসে আছে সচিবালয়, আমাদের গুরু তো বসে আছে এখানে বহাল তবিয়াতে, তাহলে আমাদেরকে তো উনি সেভ করবে। হাসিনা চলে গেছে, তো এই জায়গাটায় আমি মনে করি যে সরকারের এবং আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্টের এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমাদেরকে একটা বিষয় ঐক্যবদ্ধ থাকতে হবে, খুনি হাসিনার দোষরদেরকে একসাথ হতে দেওয়া যাবে না। এখন আমরা ধরেন তর্কের খাতিলে আসি, হুম। গত 15 বছর এই খুনি হাসিনাকে সবচেয়ে বেশি সার্ভ করেছে প্রশাসন, পুলিশ, আমলা এবং আপনার ধরেন এই শিক্ষকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা খুনি হাসিনার দোষর হয়ে ছাত্রলীগকে স্পেস দিয়েছে, তাদের বিষয়ে এখন আমি মনে করি যে কথা বলার এবং অ্যাকশন নেওয়ার সময় এসেছে। আপনি পাঁচটার ফল যদি ধরেন, সবচেয়ে বেশি হাসিনাকে সার্ভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনি হাসিনার কারা কারা দোষর আছে তাদেরকে একেবারে লিস্ট করে আপনি স্যাক করে কেন দিচ্ছেন এখন পর্যন্ত?
তাহলে তাদের নৈতিক মেরুদণ্ডটা ভেঙে যাবে, তারা কথা বলার সাহস পাবে না। যেমন ধরেন এইচ এম জাকারিয়া, তিনি খুনি হাসিনার আমলে গত 15 বছরে যা করেছে শারীরিক শিক্ষায়, তিনি এখনো শারীরিক শিক্ষা অনুচ্ছেদের ভারপ্রাপ্ত পরিচালক। তিনি দুটো জায়গায় চাকরি করেছেন। একেবারে চাকরি থাকা অবস্থায় শেখ সেলিমকে ব্যবহার করে 1999 সালে তিনি চাকরিতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি কোটি টাকার সম্পদ বানিয়েছেন, এখন পর্যন্ত তিনি পরিচালক। গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদের কিভাবে তিনি পরিচালক থাকে? খুনি হাসিনার দোষর, তার বাড়ি গোপালগঞ্জ। তো এই বিষয়গুলো তো সাধারণ যারা আমলিকের কর্মী আছে এবং যারা সাধারণ মানুষ, তারা তো ভয় পায় যে আমলিক কেন ব্যাক করবে। এই প্রশ্নটা মানুষের মধ্যে কিভাবে আসে যখন তারা দেখে যে ওই যে শারীরিক শিক্ষার পরিচালক এইচ এম জাকারিয়া 15 বছরও আমলিকের ছিল, এখনো সে সেখানে বহাল তবিয়তে আছে। তাহলে সাধারণ মানুষ ভয় পায় এটাকে। সাধারণ মানুষ তো আমলিককে ভয় পায় না। তা আমি মনে করি যে এগুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। কারণ এই আমলারা আমলিককে গত 15 বছর সার্ভ করেছে। এই আমলারাই আবার চেষ্টা করছে আমলিককে পুশ আপ করার জন্য তাদের সর্বশক্তি দিয়ে, যে না হাসিনা পালিয়ে গেছে, আমলিক পালিয়ে গেছে, নেতাদেরকে তো মানুষ চিনে কিন্তু আমলাদেরকে তো মানুষ চিনে না। তারা তো চোরাবালির মতো হাসিনাকে কাজ করেছে। আমি চিনি, ধরেন আপনি চিনে, কিন্তু সাধারণ মানুষ তো এইচ এম জাকারিয়াকে চিনবে না, অন্য মানুষকে চিনবে না। তো এই জন্য হুম। আমার মনে হয় যে একটা লিস্ট সরকারের পক্ষ থেকে, জনপ্রশাসনের পক্ষ থেকে একটা আপনি লিস্ট আপনি জাতির উদ্দেশ্যে দেওয়া উচিত যে আপনি এরা মনে এরা করছেন যে আমলিকের দোষর ভবিষ্যতে ছিল, ভবিষ্যতে গত এমন 15 বছরে পরিকল্পনা। স্বৈরাচারকে বাংলাদেশে প্রতিষ্ঠিত রূপ দিয়েছে এরা, সুতরাং এদেরকে আপনারা প্রতিহত করবেন। একেবারে জি, সরকারের পক্ষ ধন্যবাদ। থেকে একটা লিস্ট আমার মনে হয় যে দেওয়া উচিত এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। জি, পরেশ ভাসানী। জি, সাগর ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। খুব জটিল পরিস্থিতি, যত দিন যাচ্ছে তত বেশি জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। শুরুটা আমরা চেয়েছিলাম একটা ভালো সমস্যা সমাধান করব, কিন্তু শুরুতেই আপনার ভালো করে সমস্যা সমাধান পাইনি। প্রথমত যে জটিলতা তৈরি হয়েছে, এই সরকারের মেয়াদকাল নিয়ে, সেটা যদি প্রথম অবস্থায় আমাদের কাছে পরিষ্কার হতো যে তারা কতদিনের মধ্যে নির্বাচন দিবে বা নির্ধারিত করে যদি সময়টা বলতো, তাহলে এর ভিতরে আমরা রাজনৈতিকভাবে কিছু জিনিস মোকাবেলা করতে পারতাম। হুম। এটি প্রথম। এবং এই জটিলতায় আবার এটা এত ব্যাপক আকারে তৈরি হয়ে গেল যে এখন আমি মনে করি যে নির্বাচনের পরিবেশ আগামী 2 বছরে আপনার তৈরি হবে কিনা সন্দেহ আছে আমার। কারণ শেখ হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে, তারা মূলত আপনার সমস্যাটা তৈরি করে রাখছে। তাকে যদি গ্রেফতার করা হতো, তাহলে হয়তোবা এই ধরনের অভ্যন্তরীণ সমস্যাটা এখন তৈরি হতো। আপনি আপনার কথার মধ্যে একটা কথা বললেন না, যে যেই জিনিসকে দেখা যায় না তার রূপ যে কত ভয়ঙ্কর হতে পারে, এটা বাস্তব। সে বাইরে। এবং আগামী নির্বাচনটা শুধু অভ্যন্তরীণ ভাবেই দেশের জনগণের কাছেই শুধু গ্রহণযোগ্য হতে হবে তা কিন্তু না, আন্তর্জাতিক ভাবে কিন্তু গ্রহণযোগ্য হতে হবে।